হাই সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে দারুণ ভালো আছি। আজকে ইংরাজি ২৭ তারিখ, মানে ২৭শে জানুয়ারি। আজকে যাচ্ছি পিকনিকে। আগের বছরও কিন্তু পিকনিকের পুরো ভিডিও শেয়ার করেছিলাম, ফ্যামিলি পিকনিক বলেছিলাম। এটাও সেম, বাবার অফিসের থেকে পিকনিক। এটা প্রতি বছরই বাবারা অফিস থেকে অর্গানাইজ করে থাকে। আর সবার ফ্যামিলি নিয়ে ছোট্ট একটু পিকনিকের আয়োজন করা হয়, একটু দূরে কোথাও গিয়ে। সারা বছর অফিসের চাপে, প্রেশার সবার মধ্যেই থাকে। একটা দিন ওই জন্য ছুটি পেয়ে আনন্দ উপভোগ করার চান্স কিন্তু কেউই মিস করে না। অ্যাজ ইউজুয়াল বাসে করে বেরিয়ে পড়েছি সবার সাথে পিকনিকে, এই বছরের মতন। এই রাস্তাগুলো দিয়ে একসময় মানে স্কুলের টাইমে প্রচুর যাওয়া আসা করা হতো। আর এই হচ্ছে আমার স্কুল, যার সামনে দিয়ে আজকে যাচ্ছি। পুরনো কথা প্রচুর মনে পড়ছিল যে একসময় স্কুলে আসতাম এই রাস্তাটা দিয়ে, আর কি এনজয় করতাম। অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে যদিও, তাও পুরনো দিনগুলো তো কিছু ভোলার মতন না। আর বিশেষ করে স্কুলের লাইফটা কোনোদিনই ভোলার মতন না। এবার পিকনিক মানে কিন্তু গান বাজনা, হই হুল্লোড়। আর হই হুল্লোড়, গান বাজনা, স্পেশালি গান বাজনা মানে কপিরাইট। আর কপিরাইট মানে পুরো ভিডিওটাই খারাপ হয়ে যাওয়া। তাই জন্য ভিডিওটা আজকে মনে হয় পুরোটাই ভয়েস ওভারই দিতে হবে। অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভারই ভিডিও দিয়ে থাকি, তোমরা তো জানো যারা আমার ভিডিও রেগুলারলি দেখো। অ্যাকচুয়ালি সবার সামনে গিয়ে ওই ব্লগিংয়ে কথা বলা ব্যাপারটা আমার খুব আনকমফোর্টেবলই লাগে। রিস্ক নিয়ে লাভ নেই। বাস চলতে চলতে অনেকটাই হয়ে গেছে। আর এবারের যে ডিস্টেন্সটা আমরা কভার করছিলাম পিকনিকের স্পটে যাওয়ার জন্য, সেটা অনেকটাই, মোটামুটি ২.৫-৩ ঘন্টার মতন জার্নি। তাই জন্য সবাই সকালবেলা তো সেরকম একটা কিছু খেয়ে সবাই গেলে পরেও পিকনিকের ব্রেকফাস্ট বা পিকনিকের টিফিনের কিন্তু একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট বা মজা থাকে। জানি না কে কে আমার সঙ্গে অ্যাগ্রি করবে ব্যাপারটা, বাট আমার তো প্রচণ্ড এক্সাইটেড থাকি পিকনিকের দিনটা, পিকনিকের খাওয়া দাওয়া, পিকনিকের মজা, পিকনিকের টিফিন সব কিছু নিয়ে। টিফিন মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু লোকেশানটা অনেকটাই, তাই জন্য আর বাইরে কোথাও দাঁড়িয়ে এবার টিফিন করা হয়নি, বাসেই সবাইকে সার্ভ করা হয়েছিল। আর যেহেতু অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে, আর শীতকালে সবথেকে বড় প্রবলেম হচ্ছে দিনটা অনেকটা ছোট হয়ে যায়। আর পাহাড়ে সূর্য খুব তাড়াতাড়ি ডুবে যায়, অন্ধকার হয়ে যায়। আর সেখান থেকে বের হয়ে আসার ব্যাপার থাকে। ডিপ ফরেস্টে যেহেতু আমরা মানে যাওয়া হয় চারপাশটা, তাই জন্য অনেক অ্যানিমেলসের বা মানে পাহাড়ি পশু পাখি হোক আর সাপ, বাঘ, এইসবের অ্যাটাকের একটা সবারই চিন্তা থাকে। সবাই তো ফ্যামিলি নিয়ে যায় আফটারঅল। জায়গাটা এবার যা সিলেক্ট করা হয়েছিল, সেই জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। সেই জায়গাটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পারবে। পুরোটাই চা বাগানের মধ্যে। মোটামুটি চা বাগান বলতে বলতে কিন্তু চা বাগানে ঢুকেও গেছে, আর লোকেশানের খুব কাছাকাছি চলেও এসেছি। দেখো লোকেশানটা অপূর্ব ছিল। আর ঠান্ডা কিন্তু ছিল মারাত্মক। সকাল অবধি প্রচুর কুয়াশা ছিল আমাদের ওখানে। কোনোভাবেই ভাবছিলাম যে কি হবে না হবে, এত ঠান্ডা, এত কুয়াশার মধ্যে পিকনিক করা। ঠান্ডা লাগে অ্যাকচুয়ালি, পাহাড় তার মধ্যে ফাঁকা জায়গা, আরও বেশি ঠান্ডা। সবাই একটু ভয় পাচ্ছিল, কিন্তু বেলা হতেই এই সাইডগুলোতে দেখছি রোদও নেমেছিল। আর সবার মনে আনন্দ বিশাল রকম জাঁকিয়ে বসেছিল কতক্ষণে লোকেশানে পৌঁছবে। আর এক্সাইটমেন্ট তো ছিল তুঙ্গে। বলতে বলতে চলে এসেছি লোকেশানে, আর মাত্র একটুখানি। আর ওই যে সাদা জায়গাটা দেখা যাচ্ছে না, সেইটা কিন্তু নদী। যেহেতু শীতকালীন নদী মানেই শুকিয়ে যায়, কোনো জল থাকে না। কিন্তু ওই জায়গাটাতে এবার আমাদের যাওয়া পুরোপুরি রেস্ট্রিক্টেড ছিল, কারণ ওটা ছিল ভুটানে। শুধু একটা তারের মানে একটা পিক একটা জায়গা আছে, সেটাই অবধি ইন্ডিয়া, তারপরেই কিন্তু ভুটানের। আর ওখানে ভুটানের লোকজনও ছিল। আর কোনো ইন্ডিয়ার লোকজন কিছু গেলে ওখানে কিন্তু শ্যুট করারও মানে ওপেন শ্যুটিং যেটা হয়, সেটারও কিন্তু ওরা মানে সেই রকমই ব্যবস্থা থাকে। তাই জন্য চাইলেই কোনোভাবেও ওই জায়গাটাতে বা ওই দিকটাতে যাওয়া আমাদের ইন্ডিয়ানদের পক্ষে পসিবল ছিল না। যাই হোক, যেরকমটা বলছিলাম লোকেশনের খুব কাছে চলে এসেছি। আর পাহাড় খুব খাড়া, এই পাশে ঢাল থাকে বা খাদ থাকে, আর এই পাশটাতে একটাই রাস্তা, আর রাস্তা দিয়ে গাড়িও ক্রস করে। তাই জন্য খুব আস্তে আস্তে এই জায়গাগুলো আর কি কভার করা হচ্ছিল আমাদের মেইন যে জায়গাটাতে আমরা পিকনিক করব সেই জায়গাটা অবধি পৌঁছানোর জন্য। দুদিকে পাহাড় দেখে এত ভালো লাগছে। পাহাড় ছোটোবেলার থেকেই টুকটাক আমরা যারা নর্থ বেঙ্গলে থাকি তাদের খুব কাছের, ছোটো থেকেই। আর কোথাও যাওয়া না হোক, পাহাড়ে আমরা জীবনে একবার হলেও গেছি। বলতে বলতে লোকেশানে পৌঁছেও গেছি।
আর পুরো লোকেশনটা দেখাচ্ছি, অবশ্যই শেয়ার করছি। লোকেশনে পৌঁছে বসতে বসতেই চা আর চিকেন পাকোড়া দিয়ে শুরু করলাম আজকের দিনটা। লোকেশনটা এবার সবাইকে দেখাচ্ছি, দেখো জাস্ট লোকেশনটা, পুরো চারদিকে চা বাগান। যদিও এই চা বাগানগুলো এত খুব সুন্দর করেই মেনটেন করা হয়, এখান থেকে চা প্রডিউস হয় না কারণ এগুলো হয়ে গেছে গাছ, কিন্তু এইগুলো ছোট ছোট করে চাটা, আর তার মধ্যেই কিন্তু সবাই পিকনিক করছে। ছোট ছোট স্পটস, মানে স্পট বলতে একটু ফাঁকা জায়গা করে নিয়ে সেই জায়গাটাতেই সবাই পিকনিক করছে। চা বাগান ঠিক নেই, এগুলো আগে ছিল, এখন আর এইখানে কিছু হয় না, তাই জন্য এই জায়গাটাকে পিকনিক স্পট বানিয়ে দেওয়া হয়েছে। খুব একটা পুরনো না এই জায়গাটা, আবার খুব নতুনও বলা যায় না, মোটামুটি কিছু বছর হয়েছে। চা কফি খেয়ে জায়গাটা খুব সুন্দরভাবেই আর কি এনজয় করছিলাম, জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম, যেটা আসল অরিজিনাল ওয়ার্ড হবে এই জায়গাটাতে ইউজ করার মতন। খুবই ভালো লাগছে জায়গাটা দেখে, আর একঘেয়ে জীবনের থেকে একটা দিন এরকম একটা জায়গায় কাটানোর মজাই আলাদা। পাহাড় খুব কাছের, যেরকমটা বলছিলাম আমি, আমাদের নর্থ বেঙ্গলে আমরা যারা থাকি তাদের কাছে পাহাড় সত্যি খুব কাছে। এই জায়গাটার মধ্যে নদী ঝর্ণা সেরকম একটা নেই, যেটা নর্মাল পাহাড়ের পিকনিক স্পটসগুলোতে দেখা যায়। এই জায়গাটার পুরোটা চা বাগানের মধ্যে ছিল। আর নদীটা যে দেখালাম সেটাতে তো বললামই আমাদের ইন্ডিয়ানদের যাওয়া অ্যালাউড ছিল না। এবার যাচ্ছি, এখানে একটা ইকো পার্ক বলে একটা জায়গা আছে, ছোট্ট জায়গা মতন ওরা ক্রিয়েট করেছে নতুন, একদম পাহাড়ের পিকে, যেখান থেকে পুরো ভুটানের ওই এরিয়াগুলো দেখা যায়। সেই জায়গাটাতেই এখন সবাই মিলে যাচ্ছি ওই ইকো পার্কটাতে আর কি যাওয়ার জন্য। এবার রাস্তা সেরকমভাবে করে নিতে হবে নিজেকে যাওয়ার জন্য, রাস্তা আছে গাছের ফাঁকে ফাঁকে, আর পাহাড়ি রাস্তায় হাঁটা না একটু শ্বাস একটু কষ্টই হয় বলা যায়, তাই জন্য যত শর্টকাট রাস্তা আছে সেই দিক দিয়ে যাওয়ার সবাই মিলে আমরা চেষ্টা করি। তো যেটা বললাম যে সবাই আর কি যাচ্ছিলাম ওই জায়গাটাতে, আর এখান থেকেও জায়গাটা এত সুন্দর লাগছিল, আর এই জায়গার থেকে ভিউটা কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। আমার তো প্রচণ্ড সুন্দর লাগছিল। তোমাদের কীরকম লাগলো আমাদের পিকনিক স্পটের এই জায়গাটা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর চারদিকটা না আমি আস্তে আস্তে করেই ভিডিও করছিলাম, কিন্তু হাতটা শেক হচ্ছিলো বেশি, কারণ অনেকটা নিচে আমাদের পিকনিকের জায়গাটা, আর আমরা এখন পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি, যেহেতু পাহাড়ে উঠতে একটু কষ্টই হয়, তাই জন্য এই জায়গাটাতে একটু আমার হাতটা শেক করছিল। আর আমরা সবাই মিলে যেরকমটা বললাম যে যাচ্ছি, বাবার অফিস স্টাফস যারা ছিল তাদের ওয়াইফস, তাদের ফ্যামিলি সবাই মিলে আর কি এখন ওই উপরের যে ইকো পার্কটা বললাম, আর সেই ইকো পার্কের এই ভিউটার কথাই আমি বলছিলাম, অসম্ভব ভালো লাগছিল। আর এই যে বাউন্ডারি আছে করা, এই বাউন্ডারিটার মধ্যেই আমাদের ইন্ডিয়ানদের লাস্ট সীমানা। এই যে তারের যে বেড়াটা মতন দেয়া না, এই বেড়াটা অবধি আমাদের আর কি অ্যালাউড। আর ওই যে সাদা জায়গাটা মানে নদীটা, এখানে কিন্তু দুটো নদী মিলেছে এসে, সেই জায়গাটা আমি দেখাচ্ছি। আর এই যে পাহাড়, এগুলো কিন্তু সব ভুটানের আন্ডারে, পুরোটাই ভুটানের। এখানটাতে যাওয়া কোনোভাবে অ্যালাউড না, আমি যেরকমটা বললাম, কারণ এখানটাতে ওই ফায়ারিংয়ের ব্যাপার আছে, আর যেহেতু অন্য জায়গা, তাই জন্য কোনোভাবেই আমাদের ইন্ডিয়ানদের যাওয়া ওখানটাতে পুরোপুরি বারণ। এদিকটা নিচটা দিয়ে অনেকেই যাচ্ছিল দেখে আমি আর ভাই মা বসেই ছিল, মা অনেকটা হেঁটে এসছে, মারও একটু কষ্টই হচ্ছিল। আর সব জায়গাতেই এখন সেলফি জোন আর দোলনা এরকম টাইপের জিনিসপত্র করে দিয়েছে, তাই জন্য মা একটু বেঞ্চগুলোতে বসে একটু রেস্ট নিচ্ছিল, আর আমি আর ভাই একটু সামনে গিয়ে দেখছিলাম জায়গাটা, কি সুন্দর জায়গাটা, কি ভালো লাগছিল। আর একটু যদি নামতে পারতাম ওই নদীটা অবধি, কিন্তু কোনোভাবেই সেটা উপায় ছিল না। এবার অনেকটা অবধি এগিয়ে গিয়ে দেখছিলাম, আর এখানে তুলেছি অনেক ছবি, আস্তে আস্তে সেইগুলো পোস্ট করব। আমি কিন্তু সমস্ত ছবি ইনস্টাগ্রামে পোস্ট করি, তোমরা যদি সেই ছবিগুলো দেখতে যাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমার চ্যানেলে বা ডেসক্রিপশানে অলরেডি আছে, আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ফেসবুকেও আমি আপলোড করি, তোমরা ফেসবুকেও চাইলে চেক আউট করতে পারো। এই জায়গাটা এত ভালো লেগেছিল না, মানে কি বলবো, বাবা আসেনি আমাদের সাথে, বাবা ছিল যেখানে রান্না হচ্ছিল সেখানে, ওই রান্নার যে কাকু ছিল তার সঙ্গে একটু
বসে ওখানটাতেই ছিল। আর এই জায়গাটার কথা এতক্ষণ বলছিলাম, আর দেখো জায়গাটার নামই বলতে ভুলে গেছি। জায়গাটার নাম হচ্ছে লঙ্কাপাড়া। আমি কখনো আসিনি এই জায়গাটাতে, কিন্তু বাবার কাজের জন্য আর কি এই দিকটাতে এতটা তো আসা হয়নি। এবার নিচে যেখানে লঙ্কাপাড়া বাজার বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা অবধি কিন্তু বাবা এসছে। বাবা চেনে, আমি সত্যিই অনেক কিছু চিনি না। এবার ওই লেখাটা ওখানটাতে এত ভিড়, ওখানটাতে ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু কোনোভাবেই সেই জায়গাটাতে আর ছবি তোলার জন্য আর কি দাঁড়াতে পারিনি, এতটাই ভিড় ছিল। কিছুতেই ওখানে ফাঁকা হচ্ছিল না, তাই ভাবলাম উঠে গিয়ে ওপর থেকে ভিডিও করি, কেমন লাগবে। যাই হোক, অনেকক্ষণ ওপরে থেকে এবার আমি, মা আর ভাই নিচে আর কি চলে এসেছি। ওখানেও হাঁপিয়ে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, এখনও কথা বলতে বলতে একটানা হাঁপিয়ে যাচ্ছি। আর এইগুলো হচ্ছে প্রাপ্তি। কী বলো তো, এটা চিনতে পারছো? এটা কিন্তু আমলকি। যেহেতু চা বাগানে বড় বড় গাছের শেড থাকে, তাই জন্য চারদিকে তেঁতুল গাছ, আমলকি গাছ প্রচুর ছিল। আরও অনেক অনেক গাছ ছিল, যেগুলো খুব সজনে গাছ, প্রচুর উঁচু উঁচু গাছ ছিল। আর এইগুলো মারা এখন যেটা নিয়ে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু বাবার অফিসের যিনি হেড, তিনি পাঠিয়েছিলেন প্রত্যেকের ফ্যামিলির জন্য একটা করে গিফট। থ্যাংক ইউ আঙ্কেলকে। আর এখানে হচ্ছে রান্নাবাড়ি, কাজটা সেরে নিয়ে এবার দেখছিলাম কি রান্না হচ্ছে, কি ব্যাপার। আর চিকেন পকোড়ার কফি কিন্তু তখনও ছিল কন্টিনিউড। বাবারাও ছিল এখানটাতে দাঁড়িয়ে, সবাই ঘুরে এসে বসেছিলাম। আর একটু হাত পা ছড়িয়ে যে এতক্ষণ হেঁটেছি, কষ্ট হয়ে গেছে, তাই জন্য একটু রান্না দেখছিলাম কী করে কী প্রসিডিওরে রান্না হচ্ছে। আমি নিজে খুব একটা রান্নার শৌখিন না হলেও দেখতে কিন্তু সব কিছুই ভালো লাগে, আর রান্নার রেসিপি দেখতেও আমার খুব ভালো লাগে। মারা এখানে করছিল গল্প, আমি করছিলাম একটু ভিডিও, চারদিকটা দেখছিলাম। আর ছবি কিন্তু আমি যেরকমটা বললাম প্রচুর তুলেছি, আর আমি প্রত্যেকটা ছবি পোস্ট করব আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে। এখনও যারা ফলো করোনি, গিয়ে আমাকে অবশ্যই ফলো করো। আর আমাদের এই পিকনিক স্পটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আগের বছরের যে পিকনিকের স্পটটা বা পিকনিকের ভিডিও দিয়েছিলাম, সেটাতে কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছিলাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল আমার এই পিকনিকের জায়গাটা আর সমস্ত কিছু নিয়ে। এবারেরটাও করো, আশা করছি আমার মতন তোমাদেরও ভালো লাগবে আমার এই পিকনিক স্পটটা। আর আমি পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, তার কারণটা যেহেতু বললাম যে কপিরাইট, আর পিকনিক মানেই গান বাজনা। আমাদের বক্সটা তো দেখতেই পাচ্ছ নন স্টপ চলছে, আর চলবে নাই বা কেন, বক্সটা তো আনাই হয়েছিল গান বাজনার জন্য। এবার যদি বক্সটা নাই আনা হতো, তাহলে মনে হতো কী যেন মিসিং। গান বাজনা ছাড়া কি পিকনিক হয়? কোনো প্রোগ্রাম হয় না। গান থাকবে, নাচানাচি হবে, আনন্দ হবে, তবেই না পিকনিকের আসল মজা। খাওয়া দাওয়া তো টুকটাক মোটামুটি সবাই করে, খাওয়া দাওয়ার জন্য যাওয়াটা অবশ্যই। এত সুন্দর একটা দিন, অন্য হাতের টেস্ট, আর সব ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই কিন্তু আলাদা। বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের আবার বাড়িতে ফেরারও ব্যাপার আছে, তাড়াহুড়ো। তাই জন্য এখানে খেতে আমরা বসে গেছি। খাওয়ার কিন্তু মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, সব কিছু হয়তো ভিডিও করা হয়নি, কিন্তু মাছের ঝোল, মাংস মানে পাঁঠার মাংস ছিল। চিকেনটাই আগে মুখে আসে, যেহেতু আমি চিকেনটা খুব ভালোবাসি। আর তখন চিকেন পকোড়ার সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, যে ফিশ ফ্রাই ছিল। ফিশ ফ্রাইটার আর ভিডিও খুব একটা করা হয়নি, মানে একবারেও করা হয়নি ফিশ ফ্রাইয়ের ভিডিও, কারণ মাছ ব্যাপারটা আমি খুব একটা ভালোবাসি না। কিন্তু ফিশ ফ্রাইটা খুব ভালো হয়েছিল খেতে, অবশ্যই না বললে না। ভুলে গেছিলাম, ভালো জিনিস খেতে খেতে ভুলে গেছিলাম ভিডিও করার কথা। আমাদের মায়েদের সবার খাওয়া কমপ্লিট, এখানে বাবারা বসেছে আর বাবাদেরকে সার্ভ করছিল কাকিমণিরা। সবাই একসাথে, কি সুন্দর। নাহলে অফিসের রেগুলার দিনে এক এক দিন এক এক জায়গায় এক একজন থাকে, কাজের জন্যই খাওয়া দাওয়াও একসাথে হয় না, তাই জন্য সবাই একসাথে বসে আজকে খাচ্ছে। জিনিসটা নিজেদের জন্য কতটা স্যাটিসফাইড, আর দেখতেও কতটা নিজের স্যাটিসফ্যাকশন লাগছে আমি বলে বোঝাতে পারবো না। খুব ভালো লাগছে। আর এখানে সবাই প্রত্যেকে প্রচণ্ড এনজয় করেছে, হাসাহাসি, গল্প গুজব সব রকম চলছিল। আর এখানে বাবারা ফাইনালি খাওয়া দাওয়ার পরে একটু নাচানাচি করছিল, যেটা দেখতে সবারই খুব ভালো লাগছিল। আর সবাই এই এত সুন্দর একটা এনজয়েবল মোমেন্টকে সবাই নিজেদের ফোনে আর কি ক্যাপচার করে রাখছিল। এগুলোই তো আসলে মেমোরি না, সব কিছু চলে যাবে, কিন্তু এই মেমোরিজগুলো কোনোদিনও
আমাদের মন থেকে ভুলবে না। আর বিশেষ করে ভালো মেমোরি আমরা সবাই চাই সারা জীবন আমাদের সাথে থাকুক, তাই না? তোমাদের কী মনে হয়? আর তার থেকেও বড় কথা কি বলতো, বাবা মা সবারই তো বয়স হচ্ছে, তাই জন্য সবার এই মজা আনন্দ সবাই সব সময় হয়তো এরপরে পাবেও না। তাই জন্য এখন যতটুকু মন থেকে তারা করতে চাইছে, আমার মনে হয় সবার বাবা মাকে সেই আনন্দটুকু করতে দেওয়া উচিত। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে যতই যা খুশি হয়ে যাক, তারা তো আমার বাবা মা না, আমার বলে না, সবারই বাবা মাদেরকে খুশি রাখাটা তারা তো করলো, তারা আমাদের কর্তব্য, তাদের কর্তব্য অনেক কিছুই, কিন্তু সবের বাইরে একটা দিন সমস্ত কিছু ভুলে গিয়ে এত সুন্দরভাবে তারা এনজয় করছে, এটা নিজেদের দেখতেও একটা মানে চোখের ব্লেসিংস বলা যায়। ভগবান সত্যিই আছে, না হলে এত সুন্দর মুমেন্টটা এই দিনে উপভোগ করার মতন ক্ষমতা আমাকে দিয়েছে, তাই জন্য ভগবানকেও অশেষ ধন্যবাদ। অনেক কিছু কথা বলে ফেললাম, খুব ইমোশনাল হয়ে যায় এই টপিকটা নিয়ে যখনই কথা হয়, মানে ফ্যামিলি নিয়ে, বাবা মা নিয়ে। সবার কাছেই তো সবার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট না? আর যতই হোক, যেরকমটা বললাম, খুব 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 এনজয় করেছিলাম, খুব বাবারা নাচানাচি করছিল দেখে আরও বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। ভিডিও এক ফোটাও মিস করিনি এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্যে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাসে উঠে পড়েছি, কারণ অনেকটাই অন্ধকার হতে চলেছে, সূর্য অস্ত চলে গেছে। আর এখানে মোটামুটি যারা যারা পিকনিক করতে এসেছিল সবাই এখন যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। বাসও আমাদের ছেড়ে দিয়েছে, মোটামুটি ছেড়ে দিয়েছে বলা ভুল, ছাড়বে করছে, কারণ যা পিকনিকের যা সরঞ্জাম ছিল খাওয়া দাওয়া হয়ে আমরা তো বাসে বসে পড়েছি, কিন্তু বাবার অফিসের যারা সবাই মিলে সেই সব খাবার মানে রান্নাবাড়ির বাসনপত্র, গ্যাস, জলের জিনিসপত্র, যা পিকনিক বক্স, যা পিকনিকের সরঞ্জাম সব কিছু তো যেরকমটা নিয়ে এসেছিল আবার সেরকমটা নিয়ে গিয়ে ফেরত দেওয়ার ব্যাপার আছে না, একটা জিনিসও মিসিং হলে কিন্তু তাদেরই প্রবলেম। ওই জন্য সব কিছু দেখে নিয়ে এবার দুগ্গা বলে নিয়ে আমরাও রওনা দিয়েছিলাম। যেহেতু পাহাড়ি রাস্তা আর এদিক ওদিক করে নিয়ে বড় গাড়ি না, খুব এদিক ওদিক করে দুলছিল, ভয়ও লাগছিল, তার মধ্যে হালকা আবার একটু মনটা খারাপও লাগছিল। আবার পরের দিন থেকে অফিস, যার মতন কাজ, একটা দিন মানে যেদিন আনন্দ ফুর্তির মজার দিন থাকে না, কত তাড়াতাড়ি দিনটা চলে যায়। এই কবে থেকে পিকনিক একটা এক্সাইটমেন্ট ছিল, সেখান থেকে হুশ করে নিয়ে দিনটাও শেষ হয়ে গেল। আর আজকে আমি ভিডিও করছি পরের দিন, মানে ভিডিও এডিট করছি সেটাও পরের দিন। কীভাবে দিনটা তাড়াতাড়ি চলে গেল তাই না, বোঝাই গেল না। যেরকমটা বলছিলাম না যে সন্ধে হয়ে গেছে, দেখো বাইরে কীরকম সন্ধে হয়ে গেছে। আর সন্ধে হয়ে গেলে ফাঁকা জায়গা, কুয়াশা, আর সব থেকে বড় কথা যেহেতু একদিকে খাদ একদিকে পাহাড়, এই ছোট রাস্তা দিয়ে বড় গাড়ি বের হওয়াটাও একটা রিস্ক। ওই জন্য হালকা দিনের আলো থাকতে আমরা সবাই বেরিয়ে পড়েছি। অ্যাটলিস্ট পাহাড়ের জায়গাটা ক্রস করে নিয়ে রাস্তায় উঠে গেলে তাহলে আর চিন্তা থাকবে না। সবারই একটা ভয় লাগে, সবার ফ্যামিলি নিয়ে যেহেতু গেছে, মোটামুটি খুব সাবধান মতন বেরিয়ে পড়েছি ওই জায়গাটা থেকে। আর এখানটাতে পাহাড় ঠিক মানে পাহাড়ের এরিয়ায়, কিন্তু সেরকম উঁচু নিচুভাবে বাস চলাচল আর কি, মানে খাদ ব্যাপারটা সেই সব কিছু ছিল না। আর দূর থেকে সেই পাহাড়টা কি সুন্দর লাগছে, যাওয়ার সময় এই দূরের এই পাহাড়টা দেখে বিশাল এক্সাইটেড ছিলাম যে কখন যাব। এবার পাহাড় কতটা দূর ছেড়ে চলে আসলাম পাহাড় থেকে। মোটামুটি সন্ধ্যের অন্ধকার পড়ে গেছে, বাড়ি যাওয়ারও তারা, কারণ আমার বাড়িতে আছে দুজন আমার জন্য ওয়েট করছে, আমার তোজো আর রিও। ওদের জন্য প্রচণ্ড টেনশনও হচ্ছিল কখন বাড়ি যাব, কারণ ওদেরকে নিয়ে আসাটা তো কোনোভাবেই পসিবল না। এখানে বাড়িতে ওদেরকে খাইয়ে দাইয়ে সব কিছু করে রেখে এসেছিলাম, কিন্তু বাড়িতে আমার যাওয়ার খুবই তাড়াহুড়ো ছিল যে ওরা কি করছে সেটা দেখার জন্যে। পাহাড় কতটা চলে এসেছি পাহাড় থেকে। এবার চা বাগানগুলো, সেই চা বাগানের এরিয়া থেকেও এখন কতটা চলে এসেছি লোকালয়ের মধ্যে। আর আস্তে আস্তে এত সুন্দর লাগে আমার এই পাহাড়ে যারা বাস করে তাদের বাড়িঘর দেখতে, কারণ প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা ছিল। ওখান থেকে চলে এসেছি পুরো ফালাকাটা ক্রস করে, মোটামুটি আমাদের কোচবিহারে পৌঁছে গেছি। আর এই হচ্ছে সেই কোচবিহারের গেট।
টুকিগাছি বাড়ির মোটামুটি খুব কাছে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।